প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মোদির সভায় তো জনপ্লাবন, এই চিত্র দেখার পর তো ঘুম ছুটবে তৃণমূলের। বাংলাদেশে বিপদে হিন্দুরা, বিজেপি না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিস্ফোরক শুভেন্দু। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় 7 ইসলামী জঙ্গি আটক। অসমের রাজধানী এক্সপ্রেসের 5টি কোচ লাইনচ্যুত, সংঘর্ষে 7টি হাতির মৃত্যু। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। তাহেরপুরে অডিও বার্তা মোদির, বিজেপি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার, বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। হাত ভেঙে দিতাম, আসল রূপ দেখাচ্ছেন নীতীশের হিজাব সরানো নিয়ে নজিরবিহীন বিতর্কে উত্তপ্ত রাজনীতি। মোদিকে এত ভয়, প্রধানমন্ত্রীর সভার আগেই চাকদহের রাস্তায় এ কোন দৃশ্য, সোচ্চার বিজেপি। জয় নিতাই, জনতার কাছে ক্ষমা চেয়ে মতুয়াগড়ে অডিও বার্তা প্রধানমন্ত্রীর। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর, হতাশ ঠাকুরনগর, তোপ দাগল তৃণমূল। হিন্দু বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বাংলা পক্ষর, পুলিশের সাথে ধস্তাধস্তি। মোদির সভায় যোগ দিতে গিয়ে 3 বিজেপি কর্মীর মৃত্যু, ড্যামেজ কন্ট্রোলে ছুটলেন সুকান্ত। বজবজে সেবাশ্রয় 2-এর স্বাস্থ্য শিবির পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, বাংলা সফরের পরই বার্তা মোদির। উত্তরে ধাক্কা বিজেপির, শতাধিক কর্মী টেনে আরও শক্তি বাড়ল তৃণমূলের। ভগবান রাম মুসলিম, তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। মোদির কপ্টার নামতে বাধা, মতুয়া বিক্ষোভের মাঝেই নাগরিকত্ব নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। একবার সুযোগ দিন, বাংলার বিকাশের জন্য টাকার অভাব, উন্নয়ন থেকে বঙ্কিমচন্দ্রের কথা। আর কি বললেন মোদি? নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত 4 জন। এসআইআরে কবে থেকে শুরু হিয়ারিং, দিন জানালেন নির্বাচন কমিশন। মুসলিম হওয়া কি এদেশে অপরাধ? নীতিশ কুমারের হিজাব কাণ্ডে অগ্নি শর্মা আবু আজমি চাইলেন কড়া শাস্তি। বাংলার মাটিতে মোদির পরিবর্তন সংকল্প, তাহেরপুরে 3200 কোটির উপহার নিয়ে পা রাখলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে, বড় সতর্কবার্তা নগরপালের। জঙ্গল রাজ থেকেই মুক্তি চাই, বিহারের পর বাংলা দখলের ডাক, তাহেরপুরের সভাস্থলে কিসের বার্তা প্রধানমন্ত্রীর? মসজিদের জন্য হুমায়ুন কবির সাসপেন্ড হলে মন্দিরের জন্য মমতা নয় কেন, প্রশ্ন তুলে দিল AIMIM। 100 দিনের প্রকল্পে বুলডোজার চালালো মোদি সরকার, জিরামজিকে কালো আইন একখাও দিলেন সানিয়া। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ঘন কুয়াশার কারণে সরাসরি সভার জায়গায় অর্থাৎ নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি নরেন্দ্র মোদির হেলিকপ্টার। নিরাপত্তাজনিত কারণে মোদির হেলিকপ্টার দমদম বিমানবন্দরে ফিরে আসে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে সরাসরি সভাস্থলে না গিয়ে বিমানবন্দরের লাউঞ্জ থেকেই ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মোদির এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। চাকদহে জাতীয় সড়কের ধারে গো ব্যাক মোদি লেখা প্লাকার্ডও দেখা যায়। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই এই পোস্টার লাগানো হয়েছিল, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানায় যে এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। কুয়াশার কারণে বদলে যাওয়া কর্মসূচির কথা প্রথমেই জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে না পারার কারণে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ শুরু হবে। সেই সময় বিমানবন্দরে দ্রুত ভার্চুয়াল সভার প্রস্তুতি শুরু করা হয়। কলকাতা বিমানবন্দরের VIP গেট দিয়ে পোডিয়াম এবং ডায়াস ভিতরে নিয়ে যাওয়া হয়। তখন মঞ্চে শ্রমিক ভট্টাচার্য তার ভাষণ চালিয়ে যান, কারণ প্রযুক্তিগত প্রস্তুতিতে কিছুটা সময় লাগছিল। এই সফরের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও হয়। রাজ্যপাল CV আনন্দ বোস রিমোটের মাধ্যমেই 12 নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বরজাগলি পর্যন্ত প্রায় 68 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন করেন। পাশাপাশি দাবি করা হয় যে এই সড়ক চালু হওয়ার পরে নদিয়া ও উত্তর 24 পরগনার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় উন্নতি হবে। সব প্রস্তুতি
বিরতি শেষে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েক মিনিটের মধ্যে সেই বক্তৃতা থামাতে হয়। পরে প্রযুক্তিগত সমস্যা ঠিক হলে ফের বক্তব্য শুরু করেন তিনি। ভাষণের শুরুতেই বাংলায় সম্ভাষণ জানিয়ে মোদী বলেন, জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। খারাপ আবহাওয়ার কারণে সরাসরি সভাস্থলে পৌঁছতে না পারার জন্য তিনি সকলের কাছে ক্ষমাও চান। কুয়াশার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। ট্রেনে কাটা পড়ে কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মোদী মৃতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন সড়ক প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই রাস্তা তৈরি হওয়া নদিয়া এবং উত্তর 24 পরগনার মানুষরা অনেক দিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আগের তুলনায় প্রায় 2 ঘন্টা কম সময় লাগবে বলে জানান তিনি। এতে ব্যবসা এবং অর্থনীতির গতি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। নদিয়ার ঐতিহ্যের কথাও উঠে আসে তার বক্তব্যের মধ্যে। মোদী বলেন, এই মাটিতেই প্রেম, করুণা এবং ভক্তির প্রতীক চৈতন্যদেবের জন্ম। একসময় নদিয়ার গ্রামে গ্রামে কীর্তনের সুরে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছিল। বাংলায় উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হরিনাম দিয়ে জগৎ মাতাই আমায় একলা নিতাই। পাশাপাশি মতুয়া সমাজ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও বড়মার অবদানের কথাও স্মরণ করেন তিনি। বন্দে মাতারাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষা ভারতের ইতিহাস এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম স্বাধীনতার সময়ে দেশের মন্ত্র হয়ে উঠেছিল। তার কথাই আজ বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতারাম। আর সেই ভাবনা থেকে বিজেপি সরকার নতুন নীতি নিচ্ছে। রাজনৈতিক বক্তব্যে এসে মোদী বিহারের প্রসঙ্গ টেনে বলেন, সম্প্রতি জিএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্যে 2টি বড় সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হয়েছে। তিনি বলেন, গত মাসের বিহারের এনডিএ সরকারের জনাদেশ তৈরি হয়েছে। তারপরেই বলেছিলাম যে গঙ্গাজি বিহার থেকে প্রবাহিত হয়ে সোজা গঙ্গায় পৌঁছয়। গঙ্গা বাংলাতেও বিজেপির জয়ের জন্য রাস্তা তৈরি করেছে। তারপরে বিহারের জঙ্গল রাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন যে বিহারে জঙ্গল রাজের অবসান ঘটিয়েছে বিজেপি এবং 20 বছর পরেও সেখানে আগের থেকে বিজেপি বেশি আসন পেয়েছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গেও এখনও জঙ্গল রাজ চলছে। গ্রাম, শহর, পাড়া সব জায়গাতেই আওয়াজ আসছে, মানুষ মুক্তি চায়, তারা বাঁচতে চায়। আবেগী সুরে প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলার মানুষের কাছে মন থেকে দুঃখ প্রকাশ করতে চান। তার বক্তব্য, তৃণমূল চাইলে মোদীর বিরোধ করুক, বিজেপির বিরোধ করুক, কিন্তু রাজ্যের উন্নয়ন যেন আটকে না রাখা হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে আছে। তিনি বলেন, একবার সুযোগ দিয়ে দেখুন, বাংলার বিকাশের জন্য টাকার অভাব হবে না। বিজেপিকে একবার সুযোগ দিলে দ্রুত গতিতে উন্নতি হবে। অনুপ্রবেশ প্রসঙ্গেও তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলা উচিত, অথচ বিরোধীরা গো ব্যাক মোদী স্লোগান তুলছে। তার অভিযোগ, তৃণমূল অনুপ্রবেশকারীদের রক্ষা করছে এবং সেই কারণেই বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করছে। ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছিল আর সেখানে উন্নয়ন হয়েছে। শেষে মোদী বলেন, বাংলাতে এমন সরকার দরকার যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে। আবহাওয়ার কারণে আজ সরাসরি আসতে না পারলেও তিনি বারবার বাংলায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন। আপনাদের স্বপ্ন পূরণ করতে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমি আবার আসব, এই বার্তা দিয়ে বন্দে মাতারাম বলে সভা শেষ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যেখানে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পর রীতিমতো আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মাঝে মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যদি তৃণমূলকে না সরানো যায় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তৃণমূল সরকার হিন্দুদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে সোচ্চার হন তিনি। আর এবার বাংলাদেশের অরাজক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যে বাংলাদেশের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। কিছু মৌলবাদীরা যে আগ্রাসন শুরু করেছেন, যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে, যেভাবে সাংস্কৃতিক কেন্দ্রে লুটপাট চালানো হচ্ছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার হচ্ছে গোটা ভারতবর্ষ। ওপারে থাকা সংখ্যালঘু হিন্দুরা কতটা বিপদের মুখে রয়েছেন তা বুঝতে পেরে এপারের হিন্দুরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। আর তার মধ্যেই এবার গোটা বিষয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আদালতের নির্দেশে হাসানাবাদে একটি মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ না চায় তাহলে আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী শক্তি জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। দেশে
দেশের মূল ধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে। অর্থাৎ ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর ধ্বংসলীলা চালানো হচ্ছে তা এপার বাংলাতেও পুনরাবৃত্তি হতে পারে। তাই তৃণমূলকে না সরালে বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গেও হতে পারে বলে বুঝিয়ে দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কিছুদিন আগেই ধর্ম অবমাননার অভিযোগে ভালুকায় এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 প্রধান অভিযুক্ত সহ 7 জনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। প্রাথমিকভাবে এমনটাই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আটক করা ব্যক্তিদের মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, মোহাম্মদ তারেক হোসেন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন নামে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, হিন্দু যুবককে খুনের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র্যাবের একাধিক টিম। এতে মিলেছে সাফল্য। জানা গিয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলার অভিযোগ উঠেছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদ মাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর 32 ধানমান্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনকলাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপেই আরও একবার হামলা চালানোর অভিযোগ উঠেছে। কুখ্যাত জঙ্গি শরীফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে এদিন গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালালো জামায়াতের সন্ত্রাসবাদীরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের সরিয়ে দিয়েছে। অন্যদিকে ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির শীর্ষ নেতা সার্জিস আলম। রাত 11টার দিকে ফেসবুকে তিনি হুমকিমূলক পোস্ট করেছেন। হাদির মৃত্যুর খবর প্রকাশের পরেই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের 2 নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা। অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। অসমের হোজাই জেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। গতকাল ভোররাতে সাইরাং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষে অন্তত 7টি হাতির মৃত্যু হয়েছে বলে খবর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি হাতির শাবকও। এই ঘটনার পর ওই হাতির শাবককে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেন। এই ঘটনায় রেল চলাচলের ব্যাঘাত ঘটেছে। অন্ধকার এবং ঘন কুয়াশার জেরে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল হাতিগুলির। এই দুর্ঘটনার কারণে 5টি কামরা লাইনচ্যুত হয়েছে। এদিকে রেল ও বন দপ্তর সূত্রে খবর, এদিন ভোর 2:17 নাগাদ এই রেল দুর্ঘটনা ঘটে। রাজধানী এক্সপ্রেস মিজোরামের সাইরাং থেকে নয়াদিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎ লাইনে চলে আসে একটি হাতির দল। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ইঞ্জিন এবং 5টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে অবস্থিত। হোজাই জেলার ওই জায়গা এলিফ্যান্ট করিডর হিসেবে চিহ্নিত নয়। এই দুর্ঘটনার পরই দ্রুত ত্রাণ ট্রেন এবং রেলকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধার কাজ করেন। অন্যদিকে বন দপ্তরের আধিকারিকরা জানান, এই দুর্ঘটনায় মোট 7টি হাতির মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে অধিকাংশ হাতিরই প্রাণ যায়। ট্রেন লাইনচ্যুত হওয়া ও লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম এবং উত্তর পূর্ব ভারতের নানা রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়। ট্রেন গুয়াহাটি পৌঁছলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে বলে রেল সূত্রে খবর। এছাড়া হাতির করিডোরের বাইরে এমন দুর্ঘটনা হওয়ায় বন এবং রেল দপ্তরের সমন্বয় ও আগাম সতর্কতার ব্যবস্থা নিয়েও নতুন করে চর্চা তুঙ্গে উঠেছে। এই ঘটনায় রেল 3টি হেল্পলাইন চালু করেছে। এ বিষয়ে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিনজল কিশোর শর্মা জানান, সাইরং আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস এবং হাতির পালের সংঘর্ষে শোক প্রকাশ করছি। সাইরাং থেকে আনন্দবিহারগামী রাজধানী এক্সপ্রেস যখন আসছিল তখন লোকো পাইলট প্রায় 100টি হাতির একটি পালকে রেল লাইন পার হতে দেখেন। তখন জরুরি ব্রেক কষেন, কিন্তু কিছু হাতি ট্রেনের ধাক্কায় আহত হন।
এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর মতুয়াগড় রানাঘাটে জোড়া কর্মসূচি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দৃশ্যমানতার অভাবের জন্য প্রধানমন্ত্রীর কপ্টার তাহেরপুরে নামতে পারেনি, ফিরে এসেছে বিমানবন্দরে। মোদীর পৌঁছানোর আগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মোদীর সভা শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়িও হয় বলে জানা গিয়েছে। রাজনৈতিক জনসভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন প্রধানমন্ত্রী, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের আকাশ পর্যন্ত পৌঁছেও নামতে পারেনি কপ্টার। ফিরে আসতে হয়েছে কলকাতা বিমানবন্দরে। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী। তাহেরপুর যেতে হলে প্রধানমন্ত্রীকে সড়কপথে যেতে হবে, তাতে বেশ কিছুটা সময় লেগে যাবে। এর ফলে কর্মসূচিতে কাটছাট করতে হতে পারে, না হলে ভার্চুয়ালি হাজির থাকতে পারেন। কর্মী সমর্থকদের একাংশ এদিন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। সভা শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়ি থেকে অশান্তি ছড়িয়েছে। সভামঞ্চ থেকে বারবার সবাইকে শান্ত থাকার কথাও বলা হয়েছে, কিন্তু কর্মী সমর্থকরা নিজেদের মতো করতে থাকে। এসআইআরের খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে বাতিল গিয়েছে লক্ষ লক্ষ নাম। মতুয়ারাও রয়েছে আতঙ্কে। এই পরিস্থিতিতে মতুয়াগড় থেকেই তাদের কি আশ্বাসবাণী দিতে চলেছেন মোদী, সেটাই বড় বিষয়। কিন্তু আদৌ কি সে সভা করতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এলাকা। তারপরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তাহেরপুর সভা মঞ্চে। অন্যদিকে নদিয়ারি চাকদহে পড়েছে গো ব্যাক মোদি ব্যানার। চাকদহের 12 নম্বর জাতীয় সড়কের পাশে গো ব্যাক মোদির পোস্টারের পাশাপাশি মোদি ও কেন্দ্রীয় সরকার বিরোধী একাধিক পোস্টার দেখা গিয়েছে। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে গ্রামীণ রোজগার গ্যারেন্টি আইনে বদল এনেছে নরেন্দ্র মোদী সরকার। এতদিন 100 দিনের কাজের যে প্রকল্প মনরেগা নামে পরিচিত ছিল, এখন তার নাম হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে জিরামজি। এই সংক্রান্ত বিল পাশও হয়ে গিয়েছে সংসদের 2 কক্ষে। তা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, 100 দিনের কাজের প্রকল্প মনরেগার উপর বুলডোজার চালিয়ে দিয়েছে মোদী সরকার। সরকারের নয়া বিলকে কালো আইন বলেও আখ্যা দিয়েছেন সোনিয়া। মোদী সরকার নতুন বিলে 100 দিনের বদলে ন্যূনতম কাজের গ্যারেন্টি 125 দিন করার প্রস্তাব এনেছে। চলতি অর্থ বছরে রোজগার গ্যারেন্টি প্রকল্পে 86,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নতুন বিলে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় রোজগার গ্যারেন্টি প্রকল্পে প্রতি বছর প্রায় 1,51,000 কোটি টাকা ব্যয় হবে। কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় সরকার খরচ করবে প্রায় 95,000 কোটি টাকা, যার অর্থ প্রায় 55,500 কোটি টাকা রাজ্য সরকারগুলোকে বহন করতে হবে। এতদিন 100 দিনের কাজের কর্মীদের মজুরির পুরো খরচই কেন্দ্রীয় সরকার দিত। আইনের সংশোধন করে মোদী সরকার সেই খরচের 40% বোঝা রাজ্যের উপর ছেড়ে দিচ্ছে। এতে দেশের লাখ লাখ কৃষক, শ্রমিক এবং গৃহহীন মানুষ বিপদে পড়বেন বলে মনে করছেন কংগ্রেস নেত্রী। ভিডিও বার্তায় সোনিয়া বলেন, 20 বছর যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন সর্বসম্মতিক্রমে মনরেগা আইন পাশ হয়েছিল। সেটা একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল। এই প্রকল্প এতকাল দেশের গরিব বঞ্চিতের মানুষের পেটে ভাত জুগিয়েছে। তার সংযোজন, এটা দুর্ভাগ্যজনক বিষয় যে সম্প্রতি সরকার মনরেগার উপর বুলডোজার চালিয়েছে। শুধু মহাত্মা গান্ধীর নাম মুছেছে তা নয়, মনরেগার আসল রূপ এবং কাঠামো যথেচ্ছভাবে পরিবর্তন করা হয়েছে। কোনো আলোচনা ছাড়াই বিরোধীদের পরামর্শ ব্যতীত এহেন কাজ করেছে কেন্দ্র। কেন মনরেগা বা মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারেন্টি আইনে সংশোধন করে মহাত্মা গান্ধীর নাম মোদী সরকার বাদ দিচ্ছে, সংসদে সেই প্রশ্ন তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তার সদুত্তর দিতে পারেননি। বিল পেশের সময় জিরামজিতে বাড়তি জোর দিয়ে শিবরাজ দাবি করেছেন, মোদী সরকার মহাত্মা গান্ধীর আদর্শে চলছে। বিলে রাম রয়েছে বলে বিরোধীরা আপত্তি করছেন বলেও যুক্তি দিয়েছেন।